এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তো এখন ঘড়িতে বাজে ভোর 3:10 আর গাড়িতে আমাদের লাগেজ টাগেজ সব বাঁধা হয়ে গেছে। এখন শুধু আমাদের বেরোনোর অপেক্ষা। আজকে আমরা যাব হচ্ছে বারাসাত থেকে শিলিগুড়ি। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, মানে বেরোচ্ছি আর কি সিকিমের উদ্দেশ্যে। সব আপডেট দিয়ে দেবো। ঠিক আছে, চলো রাস্তা যেতে যেতে কথা হচ্ছে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। সামনে অয়ন আর রিমি দাঁড়িয়ে রয়েছে আমতলায়। দেখি তো অয়ন আর রিমিও চলে এসেছে এখানে দাঁড়িয়ে একটু 2-4 মিনিট কথা বলে তারপরে আবার বেরোবো আমরা। পুরো নিস্তব্ধ হয়ে রয়েছে, 3:30 বাজে, পুরো একদম নিস্তব্ধ। চলো এবার যাওয়া যাক। তো আরও একবার সকলকে গুড মর্নিং। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আমরা কোথায় যেতে চলেছি। আজকে আমাদের যাত্রাপথ হলো বারাসাত থেকে শিলিগুড়ি। তো আগেরবার যখন শিলিগুড়ি গেছিলাম তখন ভোর 4টের সময় বেরিয়েছিলাম, আর পৌঁছতে পৌঁছতে রাত্রি 9:30 হয়ে গেছিলো। তো এবার শুনছি রাস্তাঘাট মোটামুটি তো অনেক জায়গায় ঠিক করেছে। এবার আর ওরকম তো হয়তো দেরি নাও হতে পারে, তাড়াতাড়ি হয়তো পৌঁছে যাবো। আশা করি সন্ধ্যের মধ্যেই শিলিগুড়িতে পৌঁছে যাব। তো অনেকের ভিডিওতেই দেখেছি যে তোমার সন্তোষপুর থেকে কিছুটা এগিয়ে মানে বড়জাগুলিয়া পর্যন্ত রাস্তা খুবই খারাপ। সত্যি তাই, রাস্তা প্রচণ্ডই খারাপ। যেহেতু আমাদের বাড়ি বারাসাতে, সেই জন্য আমরা ওই বড়জাগুলিয়া পর্যন্ত ওদিকে অনেকবারই বাইক নিয়ে একটু ঘুরতে টুরতে গেছি। তো সেই কারণেই দেখেছি রাস্তা সত্যি খুব খারাপ। তবে 2-3 মাসের মধ্যে এখন ওদিকে আর যাওয়া হয়নি। অনেকের যেহেতু ভিডিওতে দেখেছি রাস্তা এখনও খুব খারাপ আছে, মানে এখনও সেভাবে ঠিক হয়নি। তো সেটা গেলেই দেখতে পারবো আজকে যে এখনও সেরকমই খারাপ আছে গতরে তো, নাকি একটু ঠিকঠাক হয়েছে রাস্তা। রাস্তার অবস্থা কিন্তু সত্যি খুবই খারাপ, কোথাও ভালো কোথাও খারাপ, তো বেশিরভাগটা খারাপই হয়ে রয়েছে পুরো রাস্তা। তোমরা দেখো মানে পুরো বড় বড় গর্ত, কোনো এখনও ঠিকঠাক হয়নি এই রাস্তা। তো আকাশের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, ছিটাফোঁটা বৃষ্টিও পড়ছে। আমরা জানতাম এরকম একটা কিছু আমাদের সাথে হবে, কারণ এটা এখন স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। কারণ যেখানেই আমরা যাই সাথে করে বৃষ্টিটা আমাদের সাথে সাথেই যায়। তো শীতকাল তার মধ্যে বৃষ্টি, দুটো একেবারে একদম জঘন্য ব্যাপার হয়ে গেছে। খুব ঠান্ডা লাগছে, আর তার মধ্যে সাইড দিয়ে লরির এক জ্যাম, রাস্তা খারাপ, খুবই খারাপ অবস্থা। ক্যামেরায় হয়তো ভালো করে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বৃষ্টি কিন্তু খুব জোরেই হচ্ছে। আর এরকম জোরে যদি বৃষ্টি হতে থাকে তাই সামনে আমাদের অবশ্যই একটা কোথাও দাঁড়াতে হবে। তো কিছু দূর আসার পরেই আমরা রাস্তা খুবই ভালো পেয়েছি, এদিকে আর কোনো বৃষ্টি নেই। তো বাড়ি থেকে ফোন করেছিল যে আমরা যেদিকে মানে যেখানে আছি সেখানে বৃষ্টি হচ্ছে কিনা। আমরা বললাম না, কিন্তু বারাসাতের দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সামনে থেকে লরিটা আসছে দেখো। এত জায়গা থাকতে এরা একদম কান ঘেঁষে চলে গেল, যেন কম্পিটিশন করতে বেরিয়েছে রাস্তায়। দুটো লরি একদম পাশাপাশি যাবে, কেউ একটু আগে পিছিয়ে যাবে না। তো আমরা বড়জাগুলি পর্যন্ত চলে এসেছি। NH-12 ধরে এবার পুরো এগিয়ে যাব সামনের দিকে। তার রাস্তা নিয়ে কোনো কথা হবে না, দারুণ রাস্তা। কারণ কিছুদিন মানে কিছু মাস আগে আমি এই রাস্তা থেকে আমার পিসির বাড়ি শান্তিপুর গেছিলাম, তখনই দেখছিলাম রাস্তাটা সত্যি খুব সুন্দর। তো এবার সামনের দিকে এগিয়ে যাব, আর একটু মানে সামনে গিয়ে কোথাও একটুখানি দাঁড়াবো, কারণ অনেকক্ষণ থেকে বসে আছি আর প্রচণ্ড ঠান্ডাও লাগছে, একটু চা খাবো কোথাও দাঁড়িয়ে। তো কিছু দূর এগিয়ে আসার পরেই বারাসাত কৃষ্ণনগরের যে টোল প্লাজাটা, প্রথম যে টোল প্লাজাটা সেটা পেলাম। তো এবার সামনে গিয়ে সত্যি দাঁড়াতে হবে, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে। কালকে রাত্রে যেহেতু ভালো করে ঘুম হয়নি, সেই কারণে আরও বেশি করে ঘুম পাচ্ছে। সামনে কোথাও দাঁড়িয়ে আগে একটু চা খেয়ে নেব। তো এত ঘুম পাচ্ছে আর না পেরে লাস্টে আমরা রানাঘাটের এখানে এসে একটু দাঁড়িয়েছি। এখানে এখন চা খাওয়া চলছে, চা খেয়ে আমরা আবার শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হব। তো বাড়ি থেকে এবার গরম জল, কাপ, টি ব্যাগ সব কিছুই সাথে করে নিয়ে এসেছিলাম, কারণ এত ঠান্ডা জানি। আর যেহেতু ঘুম পাচ্ছে সেই কারণে চাটা অবশ্যই দরকার, বিশেষ করে আমার দরকার ছিল, কারণ আমি পেছনে বসে বসে ঝিমাচ্ছিলাম। সেই কারণে অনেকক্ষণ থেকে ওকে বলছিলাম যে একটু দাঁড়াও, এবার একটু চা খেতে হবে, না তো আমি আর পাচ্ছি না, ঘুমিয়েই পড়তাম। তো এখন আর কোথাও দাঁড়াবো না, একদম ডিরেক্ট গিয়ে কৃষ্ণনগরে দাঁড়াবো, কারণ একটা দাদা আসে দেখা করতে, সুরাজের বন্ধু হয়। তো একদম গিয়ে সোজা কৃষ্ণনগরে দাঁড়াবো। চলো ততক্ষণ আমরা কিছু দূর এগিয়ে যাই।
সুরাজ আর অয়ন মিলে কথা বলছিল দাদাটার সাথে, আবার সেই আমরা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেতে খেতে আমাদের গল্প চলছিল। তো আমরা যেহেতু বাইক নিয়ে যাচ্ছিলাম সেই কারণেই দাদাটা খুব খুশি হয়েছে, আরও সেই জন্যই আরও দেখা করতে এসেছে। তো এটা হলো কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। তো এবার বহরমপুর যে হাইওয়ে সেটা ধরে আমরা এগিয়ে যাব। তো বাড়ি থেকে শিলিগুড়ি যাব বলে বেরিয়েছি যখন একটা আনন্দ হচ্ছিল, কিন্তু কিছু দূর আসার পরে তোমরা তো দেখলেই যে কীরকম বৃষ্টি হচ্ছিল, আর এখনও পর্যন্ত আকাশ কিন্তু মেঘলাই করে রয়েছে। ওয়েদার খুব খারাপ হয়ে যাচ্ছে আর খুব ঠান্ডাও লাগছে। এই এতক্ষণ পর সূর্যদেবের দেখা পেয়েছি। পুরো মেঘলা ছিল আকাশ, আর তোমরা তো দেখলে তখন যে বাড়ি থেকে বেরিয়েছি কিছু দূর আসার পরেই মাধবপুরের ওদিকটা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো ওয়েদারটা দারুণ আছে। তো 5 মিনিট বিশ্রাম নেওয়া হয়ে গেছে, আর এখানে দাঁড়াবো না, চলো আবার সামনের দিকে এগিয়ে যাই। এখন 9:30 মতন বাজে, আর এখন আমরা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা সেখানে চলে এসেছি। আর কিছুক্ষণ পরেই হয়তো ফারাক্কা বেড়ে যাচ্ছে। তো রাস্তা নিয়ে তো কোনো কথা হবে না, রাস্তা সত্যিই খুব ভালো। তবে কিছুক্ষণ আগে একটা ঘটনা হয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ ওখানে আমি ভিডিও করিনি, কারণ ওখানে অনেক লোকজন ছিল আর ট্রাফিক পুলিশরাও ছিলেন, সেই কারণে ভিডিও করিনি। এবার আমরা যখন যাচ্ছি, এবার অয়নরা অনেকটা পেছনে পড়ে গেছিলো, কারণ ওরা হয়তো কোথাও একটু দাঁড়িয়েছিল। তো রাস্তায় যেতে যেতে এই যে সামনে দেখো এরকম যে ড্রামগুলো আছে না, এরকম জায়গায় গেলে মানুষ তো বাইক স্পিড নর্মাল স্লো করবেই, আর আমাদের বাইকের স্পিডই ছিল 50-এর মধ্যে। এবার কি হয়েছে, একটা লোক অনেকক্ষণ থেকে আমাদেরকে ওভারটেক করছে। যতবার আমরা যাচ্ছি উনি সাইড দিয়ে দেখি ততবার টেনে চলে যাচ্ছে, আবার একটু কোথাও যদি উনি দাঁড়ায় আমরা যদি যাচ্ছি আবার কিছু দূর এসে সাইড দিয়ে টেনে উনি বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, এবার যেতে যেতে হঠাৎ করে এবার আমরা যখন অনেকটা এগিয়ে চলে গেছি, গিয়ে খানিকটা দূর আমরা দাঁড়িয়েছি, কারণ অয়নরা আসতে না দেখে আমরা এই যে রাস্তায় যে ব্যারিকেড আছে এরকম সাইড করে গিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছি। এবার ওনার গাড়ির স্পিড এত জোরে ছিল, আমরা যেহেতু সাইড দাঁড়িয়েছি, উনি এসে হট করে ওই ড্রাম দিয়ে ব্যারিকেড দিয়ে ছিটকে পুরো বাইক নিয়ে পড়েছে। তাতে নাকি সেটা আমাদের দোষ হয়েছে, আমরা কেন সাইড করে ওইভাবে দাঁড়ালাম। এটার কোনো মাথা মুন্ডই আমি বুঝতে পারলাম না যে এটা আমাদের কোথায় দোষ আছে, কারণ আমরা দাঁড়িয়েছি আমাদের মতন করে একটা সাইডে, উনি জোরে আসছিলেন, দোষটা আমাদের হলো আমরা কেন সাইড করে দাঁড়ালাম, ওনার বক্তব্য এটা ছিল। তার দুপাশে রাস্তার দুপাশে ট্রাফিক পুলিশ ছিলেন, তারা দৌড়ে এসেছেন, এবং রাস্তায় আশেপাশে চায়ের দোকানের লোকগুলো দৌড়ে এসেছে। এসে তারা নিজের চোখে দেখলো যে এখানে আমাদের কোনো দোষ নেই, দোষটা ওনার, কারণ ওরা দেখছিল যে উনি এত স্পিডে বাইক নিয়ে আসলো যার জন্য ড্রামে ধাক্কা খেয়ে উনি বাইক নিয়ে ছিটকে পড়েছেন। এবার ট্রাফিক পুলিশটা ওখানে ওনাকে তুললেন এবং আমাদেরকে বললেন আপনারা চলে যান, আপনাদের এখানে কোনো দোষ নেই। তারপরে কিছুক্ষণের মধ্যে অয়ন আর রিমি ওরা চলে এসছে, আসার পরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। তাই এটা কীরকম হলো, পড়লেন উনি, দোষটা হলো আমাদের, গাড়ির স্পিড ছিল ওনার জোরে, আর দোষটা হয়ে গেল আমাদের যে আমরা কেন ওখানে দাঁড়ালাম। বুঝতে পারি না এইসব মানুষজন কেন রাস্তায় বেরোয় আর কেন বাইকটা নিয়ে বেরোয়, তাদের তো বাসে করে বেরোনো উচিত বা অন্য গাড়ি নিয়ে বেরোনো উচিত, নিজেরা পারবে না ঠিক করে চালাতে, দোষ হয়ে যাবে যারা যাচ্ছে তাদের। যাই হোক, এখন 10:30 মতন বাজে, আর আমরা ফারাক্কা ব্যারেজ কিন্তু পার করছি। খুব সুন্দর লাগছে, জল কিন্তু এখন অনেকটাই কম আছে। তো ভালো একটা মুড নিয়ে বেরিয়েছিলাম, তার মধ্যে বৃষ্টি পেলাম, আর রাস্তার মাঝখানে এরকম একটা ঘটনা, সত্যি খারাপ লাগছিল, কিন্তু ভাবলাম যে না, এটা ভালো জায়গায় যাচ্ছি, রাস্তায় এরকম বেরোলে অনেক কিছুই তো ঘটে, সব কিছু কানে তুললেও হয় না, অত কিছু গায়ে মাখলেও হয় না। তো এখন আমরা ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে ধরে এবার এগিয়ে যাব। তো এবার গিয়ে আগে সামনে কোনো একটা খাবার দোকান দেখে দাঁড়াবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, আর এমনি 11:30 মতন বেজে গেছে। তো আকাশে এখন পুরো পরিষ্কার হয়ে গেছে, রোদ্দুর উঠে গেছে, আর কোনো চিন্তা নেই। আর রাস্তা তো খুবই ভালো, রাস্তা নিয়ে কোনো কথা হবে না, রাস্তা খুবই ভালো, রাস্তায় ওরা কাজও করছে, যেখানে যেখানে রাস্তায় দেখছি গর্ত আছে মোটামুটি সেখানে কাজ হচ্ছে। তো অনেকক্ষণ পর একটা ভালো ধাবা খুঁজে পেয়েছি, এটা হচ্ছে ইন্দোপুরি ধাবা। আমরা যে হোটেলটায় খাই আর কি, ওটা ধাবা ছিল, তারামা না, ওটা হোটেল, তারামা হোটেলে, তো সেটা দেখলাম না আর। তো এখানে এসেই দাঁড়ালাম একদম রাস্তার পাশে, জায়গাটা খুবই সুন্দর, খুব সুন্দর জায়গাটা দেখো। তো এবার এখান থেকে আমরা খাবার দাবার অর্ডার করবো।
তাই আবার একটা সুন্দর জিনিস দেখো, তিনজন কি সুন্দরভাবে পোজ দিচ্ছে তখন থেকে। আমি অনেকগুলো ফটো তুলেছি এদের। বাহ কি সুন্দর। এখানে আর একটা সুন্দর জিনিস আছে, কত পাখি এখানে। বাহ, এখানে ডাল আছে, একটা নিরামিষ তরকারি আছে, আলু ভাজা দিয়েছে, পাঁপড় দিয়েছে, স্যালাড দিয়েছে, মানে গাজর পেঁয়াজ দিয়েছে, আর এটা আর মাছও নিয়েছি। টোটাল এই থালিটা হয়েছে 150 টাকা। তো এবার খেয়ে দেখার পালা। খাওয়া দাওয়া কিন্তু হোটেলের খুবই ভালো ছিল, মানে ওই ধাবাটার। এর আগে আমরা হচ্ছে মা তারা হোটেলে খেতাম, কিন্তু সেই হোটেলটা রাস্তায় যেতে যেতে মানে কি শিলিগুড়ির দিকে যেতে ডান দিকে পড়তো। ওটা হচ্ছে গাজলে ছিল, মালদার গাজলে। তো ওই ধাবাটা দেখলাম না, নাকি ওটা উঠে গেছে না বন্ধ হয়ে গেছে ঠিক বুঝতে পারলাম না। তো যাই হোক, আমরা ওই ইন্দ্রপুরী ধাবাতেই খেলাম। খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো। তোমরা চাইলে কিন্তু ওই ধাবাতে এসে শিলিগুড়ি যাওয়ার সময় ওই ধাবাতে কিন্তু তোমরা খেয়ে যেতে পারো। খাওয়া দাওয়া সত্যি খুব ভালো। আর তার মধ্যে তো দেখালাম ওই অত সুন্দর পায়রাগুলো, মানে ওদের ওই পরিবেশটা না সত্যি খুব ভালো লেগেছে। তো যাই হোক, এখন আমরা এগিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে। আশা করি আমরা সন্ধ্যের মধ্যে পৌঁছে যাব। তো এখন আমরা রায়গঞ্জ বাইপাস থেকে সোজা এসে ডান দিকে বোতলবাড়ি রাসা খাওয়া একটা রোড আছে, এই একটাই রোড, এই রাস্তা থেকেই আমরা যাব। তো এই রাস্তাটা একটাই, মানে সোজা একদম রাস্তাটা। এখান থেকে একদম পূর্ণিয়া শিলিগুড়ি রোড হয়ে একদম ইসলামপুরে আমরা গিয়ে উঠবো। রাস্তাটা খুবই ফাঁকা, নির্জন, নিরিবিলি বলে আমরা এই রাস্তা দিয়েই কিন্তু যতবার শিলিগুড়ি গেছি আমরা এই রাস্তাটা থেকেই গেছি। আজকে কিন্তু আমরা শিলিগুড়ি যাচ্ছি না, যাব হচ্ছে নিউ জলপাইগুড়ি। তো ওখানে মালবাজার বলে একটা যে জায়গাটা আছে, সেখানে মাল পার্ক বলে একটা পার্ক আছে, তার উল্টো দিকে কস্তুরী হোটেল আছে, ওটা হচ্ছে আমার দাদার হোটেল, মাস্ততো দাদার হোটেল। তো আজকে আমরা সেখানেই যাব। তো আমরা ইসলামপুরে এসে পৌঁছেছি, আর ইসলামপুর থেকে এখনও শিলিগুড়ির দূরত্ব দেখাচ্ছে ওই 1 ঘন্টা 25 মিনিট মতন লাগবে। তো যাই হোক, আজকে তো আর শিলিগুড়ি যাচ্ছি না, এখান থেকে সোজা এনজিপি চলে যাব। আমরা ইসলামপুর থেকে পুরো হোটেল কস্তুরীর লোকেশন মেরেছি, প্রায় ওই 2 ঘন্টা 28 মিনিট মতন দেখাচ্ছে। আর এই রাস্তাটা হচ্ছে ফুলবাড়ি, তিস্তা, ওদলাবাড়ি হয়ে তারপরে ওই হোটেল কস্তুরীর লোকেশনটা আমাদেরকে দেখাচ্ছে। আর একটা লোকেশন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে শিলিগুড়ি হয়ে সেবক রোড হয়ে, সেটাতে প্রায় ওই 124 কিলোমিটার, প্রায় 3 ঘন্টা মতন সময় লাগবে। ও বললো যে তাহলে ওই তাড়াতাড়ি যখন যাওয়া যাবে, 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে, তাহলে ওই তিস্তা, ফুলবাড়ি, ওদলাবাড়ি ওই রাস্তাটাই আমরা ধরি, তাহলে ওটাতে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে। কিন্তু সত্যি বলতে গুগলের ওপর কোনো ভরসাই করা যায় না, কারণ গুগল একদম ভুলভাল রাস্তা দেখায়, এরকম বহুবারই হয়েছে। এখন বাজে সন্ধ্যে 7:30, আর আমরা তিস্তা ব্যারেজে এসে পৌঁছেছি। কিন্তু এখন মনে হচ্ছে আমাদের সেবক রোডটা দিয়ে যাওয়াটাই ভালো ছিল, কারণ এই রাস্তা একদম নিস্তব্ধ, পুরো নিরিবিলি। সামনেই একটাই গাড়ি, আর দূর থেকে হয়তো 2-1টা করে গাড়ি আসছে, আর সামনেই লোকেশনে দেখাচ্ছে ওই ওদলাবাড়ির জঙ্গলটা পড়বে। তো এই সেই জঙ্গল, এই জঙ্গলে মানে নানান রকমের জীবজন্তু আছে, শুধুমাত্র সামনের ওই গাড়িটাই আমাদের আপাতত ভরসা। কারণ তোমরা দেখো দুপাশে পুরো জঙ্গল, একটা কিন্তু কোনো গাড়ি নেই যে সামনে থেকে আসছে। তো ওই গাড়িটা যত স্পিড বাড়াচ্ছে, আমরাও কিন্তু গাড়ি ততটাই স্পিড বাড়াচ্ছি। মানে উনিও হয়তো বুঝতে পেরেছে যে আমরা ভয়তেই ওনার সাথে সাথেই যাচ্ছি। সত্যি কথা, এখানে ভয় লাগার মতনই জিনিস, কারণ চারিদিকে এত অন্ধকার, পুরো নিস্তব্ধ হয়ে রয়েছে। আগে জানলে সত্যিই রাস্তা দিয়ে আসতাম না, সেবক হয়েই আসতাম। এই জন্যই বলে কখনো গুগলের ওপর ভরসা করতে নেই, কারণ খানিকক্ষণ আগে আমি একটুখানি দেখছিলাম যেটা শর্টকাট আছে বাদিক থেকে, অথচ বাদিকে পুরো জঙ্গল, কোনো রাস্তাই নেই। গুগলের চক্করে পড়লে ওটাই হয়, আর এটাও হয়েছে। তো আজকেও সেম জিনিসই হলো। তো যাই হোক, ভালোই ভালোই এখন হোটেলে পৌঁছে যাই। এখান থেকে এখন যেন কোনো জীবজন্তু না বেরিয়ে আসে, ভগবানের নাম করতে করতে এগিয়ে যাই।
তো এই হচ্ছে হোটেল, হোটেলটা হচ্ছে কস্তুরী হোটেল। আগে রুমটা দেখে নাও। বাথরুমটাও একদম পরিষ্কার, গিজার আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টসে জানিও কেমন লাগলো, আর প্লিজ চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে।